নমস্কার। গল্পে গল্পে গাথা মালিকা চ্যানেলে আমি দেবনীতা আপনাদের সকলকে স্বাগত জানাই। আজও আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ছোট গল্প। রমাপদ চৌধুরীর লেখা এই গল্পটির নাম দুবার বাঁচা। আসুন শোনা যাক আজকের গল্পটি। শহর লুটিয়া চেনেন? শহর লুটিয়া 70 বছর আগে প্রথম যে ইংরেজ ব্যবসায়ী ওখানকার মাটির নিচে খনিজ তেলের সন্ধান পেয়েছিলেন, তার স্ত্রী দেহ রেখেছিলেন পেট্রোলিয়ামের গন্ধমাখা ওই পাথুরে মাটিতে। আর সেই মৃত স্ত্রীর নাম থেকে ওই অয়েল টাউনের নাম হয়েছিল শার্লট। কুলিকাবাড়িদের মুখে মুখে একদিন সেই শার্লট হয়ে গেল শহর লুটিয়া, লুটের শহর। অনর্থক এ নামকরণ নয়, কারণ অয়েল টাউন শার্লটের পথে পথে তখন অনর্থ লেগেই থাকত। লুট রাহাজানি ছিল নিত্য দিনের খবর। মাঝে মাঝে খুন খারাপিও যে দু চারটে হতো না তা নয়। শহর লুটিয়া মানে লুটের শহর। সায়ন্তন বলতো, লুটের শহরে তো শালার কোম্পানি লুটছে তেল, ঠিকাদার লুটছে টাকা, আর কাঠিয়ালরা বলে দাঁতে দাঁত ঘষত সায়ন্তন। ও তখন ড্রিলিং ডিপার্টমেন্টের অ্যাপ্রেন্টিস। একটু গোয়ার টাইপের মজবুত চেহারা ছিল সায়ন্তনের। শার্লট শহরের পাহাড়ি শীতকে জব্দ করার জন্য ও তখন মোটা উলের ফুলহাতা একটা নীল সোয়েটার পরত। আর ওর কোমরের বেল্টে মিথুন চামড়ার খাপে থাকতো একটা পুকরি। ওর বাইরের রুক্ষ চেহারাটার সঙ্গে কোমরের বেল্টে বাঁধা মিথুন চামড়ার খাপটা দিব্যি মানিয়ে যেত। তবু কেউ যদি বা রসিকতা করে সেটার দিকে আঙুল দেখিয়ে হাসত, তাহলে সায়ন্তন তার চৌকো চোয়ালে কাঠিন্য এনে বলে উঠত, কাঠিয়াল কুত্তাগুলোর সঙ্গে দেখা হয়ে গেলে গায়ের ছাল ছাড়িয়ে নিতে হবে না? আমি তখন ডেরিকের কাজ করি। কোম্পানির একটা জিপ আমার এখতিয়ারে। রাত 10টার আগে সেটা বাবুগঞ্জের গ্যারাজে জমা দেওয়া নিয়ম ছিল। কিন্তু প্রীতম দারোয়ানকে আফিংয়ের কাঠি ডোবানো একবার চা খাওয়ালে রাত 12টায় জিপ জমা পড়লেও তার আপত্তি হতো না। শার্লট শহরে গা ঘেঁষে যে বানডাকা নদীটার জলস্রোত সারা বছরই অভিমানে ফুলে ফুঁসে উঠত, তার নাম ছিল নেশারি। নেশারি নদীর ওপর দিয়ে একটা শীর্ণ কংক্রিটের পোল। কোনো রকমে একটা গাড়ি পার হতে পারে। পোলের ধারে খাটো রেলিং। রেলিং থেকে ঝুঁকে আমরা কতদিন সন্ধ্যায় নেশারি নদীর বুকে জলের খেলা দেখেছি। ঢেউয়ের গায়ে ঢেউ জড়িয়ে পড়া দেখেছি, যেন সাদা কালো তিনটে সদ্যজাত ফুটফুটে ছাগলছানা এ ওর গায়ে ঢু মারছে। কংক্রিটের পোল পার হয়ে শটান এক টানা সরু একটা মেটাল রোড ছুটে গেছে আঙ্গামা বস্তিটার দিকে। আঙ্গামা বস্তি পার হয়ে ছোট ছোট কয়েকটা পাহাড়ি টিলা, ঘন জঙ্গল, বাঁকে বাঁকে সরু পাহাড়ি রাস্তা। আঙ্গামা বস্তির ওধারে আমরা বড় একটা যেতাম না। সেদিন কংক্রিটের পোল পার হয়ে রাস্তার ধারের বুন্দা ঘাসের ওপর জিপ থামিয়ে অন্ধকারে বসে সবে একটা সিগারেট ধরিয়েছি। জ্বলন্ত কাঠিটা শান্তনের দিকে এগিয়ে দিচ্ছি, একটা হাত তখনও স্টিয়ারিংয়ে। হঠাৎ একটা গাড়ির শব্দে সচকিত হয়ে ফিরে তাকালাম। গাড়িটা তখন কংক্রিটের পোলটার ওপর দিয়ে ঝড়ের বেগে এগিয়ে আসছে। একজোড়া হেডলাইট দুলতে দুলতে ছুটে আসছে। ঢেউ খেলানো উঁচু নিচু রাস্তা দিয়ে পলকের মধ্যে গাড়িটা আমাদের পার হয়ে গেল, আর সঙ্গে সঙ্গে গাড়ির ভিতর থেকে একটা মেয়েলি কণ্ঠের তীব্র চিৎকার ভেসে এলো। আবার আবার নিস্তব্ধতার মাঝে একটা নারী কণ্ঠের তীক্ষ্ণ স্বরের আর্তনাদ যেন চতুর্দিকে একটা শব্দের বিদ্যুৎ হয়ে চমকে গেল। চিৎকার করে কি বলতে চাইল মেয়েটি? আমাকে বাঁচান, আমাকে বাঁচান, না অন্য কিছু? আমরা কেউই বুঝতে পারলাম না। আমরা তখন স্তম্ভিত, বিমূঢ়। শুধু এইটুকু আমরা তখন বুঝতে পারছি, অচেনা অজানা কোনো একটি মেয়ে আমাদের সাহায্য চাইছে। ঠিক তখনই বোধহয় সায়ন্তন বলে উঠল, শালা কাঠিয়াল। আর আমি নিমেষের মধ্যে যন্ত্রের মতো কিছু না ভেবেই চাবি ঘুরিয়েছি, ক্লাচ ছেড়ে জোর চাপ দিয়েছি অ্যাক্সিলারেটরে। সমস্ত শরীরে তখন উত্তেজনা। উত্তেজনায় জিপের শরীরটাও যেন থরথর করে কাঁপছে, কিংবা অসহায় ক্রোধে। ক্রমাগত স্পিড বাড়িয়ে চলেছি আমি। ভাঙা স্পিডোমিটারের কাঁটাও আমাকে সতর্ক করতে ভুলে গেছে। ভুলে
থমকে থেমে আছে। আমি ডাকু গাড়িটার ব্যাকলাইট লক্ষ্য করে ঝড়ের মতো এগিয়ে চলেছি। আমি তখন ভিতরে ভিতরে উন্মাদ হয়ে উঠেছি, অথচ কেন তার পিছনে এভাবে ধাওয়া করছি আমি তখন জানি না। সায়ন্তন নিঃশব্দে পাশে বসে আছে, তার মুখেও কোনো কথা নেই। আমি দৃঢ় হাতে স্টিয়ারিং ধরে আছি। আমি পাগলের মতো অ্যাক্সিলেটরে চাপ দিচ্ছি। একটু একটু করে ডাকু গাড়িটার কাছে এগিয়ে আসছি আমি, আরো আরো কাছে। আর মাত্র 1 ফার্লং, আধ ফার্লং। ব্যাকলাইটের হলদে আলো স্পষ্ট হয়ে উঠেছিল। হঠাৎ ঝপ করে সেটা নিভে গেল। তা যাক, আমার জিপের হেডলাইট এখনই গাড়িটাকে ছুঁয়ে ফেলবে, ছুঁয়ে ফেলেছে। আর ঠিক সেই মুহূর্তে মনে মনে প্রতিজ্ঞা করে ফেলেছি আমি ডেরিক ডিপার্টমেন্টের অনিমেষ মল্লিক ওই লুণ্ঠিতা মেয়েটিকে বাঁচাবই। আর কয়েক মিনিটের মধ্যেই কাঠিয়ালদের ওই গাড়িটাকে আমি ধরে ফেলতে পারবো। তারপর ডাকুগুলোর হাতে কি আছে আমি জানি না, শুধু জানি সায়ন্তনে কোমরে বাঁধা মিথুন চামড়ার খাপে ঢাকা ধারালো কুকরিটা কোনো কাজেই লাগবে না। তবু এতদিনের একটা গোপন চাপা আক্রোশে ফেটে পড়তে ইচ্ছে হচ্ছে। এতদিনে মনে হয়েছে বাবুগঞ্জের শালট শহরের কোনো মেয়ে হারিয়ে যাওয়া মানে আমাদেরই অপমান। শালা কাঠিয়াল! এবার আমি বললাম আমি ডেরিক ডিপার্টমেন্টের অনিমেষ মল্লিক। আর তখনই আমার জিপের হেডলাইট শাঁ করে আলোর ফাঁস ছুড়ে দিয়ে ডাকু গাড়িটাকে কাছে টানল। হেডলাইটের আলো পড়ে গাড়িটা স্পষ্ট হয়ে উঠেছে, কিন্তু কিন্তু ওভারটেক করে এগিয়ে যাওয়ার এতটুকু পথ দিচ্ছে না সে। এগিয়ে গিয়ে পথ রোধ করে রুখে দাঁড়াবার উপায় নেই। শীর্ণ রাস্তার ঠিক মাঝ বরাবর ঝড়ের মতো উড়ে চলেছে সামনের গাড়িটা, কিন্তু হাতে আর এতটুকু সময় নেই। এরপরই আঙ্গামা বস্তির পাশ দিয়ে দিয়ে পাহাড়ি রাস্তা, যে কোনো মুহূর্তে গাড়িটা নাগালের বাইরে চলে যাবে। আমি নিমেষের মধ্যে ভাবলাম মেয়েটিকে বাঁচাতে হবে। আমি পলকের জন্য ভাবলাম মেয়েটির সম্মান বাঁচাতে হবে। না, আমি ওদের পালাতে দেব না। কিছু না পারি আমার এই মজবুত বডির জিপখানাকে ওর ঘাড়ে চাপিয়ে দেব, ভেঙে গুড়িয়ে দেব, ভেঙে গুঁড়ো হয়ে যাব। মেয়েটিকে যদি বাঁচাতে না পারি তার ইজ্জত, তার সম্মান রক্ষা করব। আমি ওই লম্পট দস্যুদের আর ওই লুণ্ঠিতা মেয়েটিকে একই সঙ্গে হত্যা করব। মেয়েটিকে হত্যা করে আমি তাকে গ্লানিময় জীবন থেকে রক্ষা করব। আমি মনে মনে বললাম আমি বাঁচাবো কিংবা হত্যা করব। উন্মত্তার প্রচন্ড একটা ঝড়ের মতো আমি একটা পাগলা ঘন্টি সাইক্লোনের মতো হুড়মুড় করে এগিয়ে গেলাম মৃত্যুর দিকে, আমার এবং মেয়েটির। আমি মৃত্যুর চাদরে মেয়েটির শরীর ঢেকে দিয়ে তার সম্মান বাঁচাতে চাইলাম। নিষ্পাপ নির্মল একটি রক্তকরবীর মতো তার ছিটকে পড়া লাল রক্তের বিশুদ্ধতায় আমি তাকে ফুটিয়ে তুলতে চাইলাম। সায়ন্তন! আমি তাকে সাবধান করার জন্য বোধহয় চিৎকার করে উঠেছিলাম। তারপর প্রচন্ড বেগে ছুটন্ত গাড়িটার গায়ে ধাক্কা দিলাম। একটা বিস্ফোরণের শব্দ শুনলাম শুধু। ঝনঝন ঝনঝন করে কাঁচের টুকরো ছিটকে পড়ল চতুর্দিকে। আমি কয়েকটা পুরুষ কণ্ঠের আর্তনাদ শুনতে পেলাম। আমি একটি নারী কণ্ঠের আর্তনাদ শুনলাম, কিংবা আমি নিজেই হয়তো যন্ত্রণায় চিৎকার করে উঠেছিলাম। আমি জ্ঞান হারালাম। এই গল্প দুবার বাঁচার গল্প, কিংবা দুবার বাঁচানোর। শালট শহরে কোম্পানি হাসপাতালে প্রথম যেদিন জ্ঞান হলো, কেউ বুঝি কানের কাছে ফিসফিস করে বলেছিল, দময়ন্তীর সম্মান বাঁচিয়েছ তুমি। হ্যাঁ, মেয়েটির নাম দময়ন্তী। হাসপাতাল থেকে ছুটি পাওয়ার দিনে সায়ন্তনের সঙ্গে সে আবার এলো, ঈষৎ খুঁড়িয়ে খুঁড়িয়ে প্লাস্টার করা বাঁ হাতখানা বুকের কাছে ঝুলিয়ে। সায়ন্তনের কপালে আর চিবুকে গভীর কাটা দাগ ওকে যেন আরো রুক্ষ করে তুলেছে। সায়ন্তন হাসতে হাসতে বললে, দেখ অনিমেষ, কে তোকে নিতে এসেছে। আমি তাকিয়ে দেখলাম। আমি মুগ্ধ হলাম। কিন্তু ভোরবেলাকার শিশির ভেজা কনক চাপা ফুলের মতো স্নিগ্ধ তার চোখের পাতায় বিষণ্ণ করুণ কি এক দৃষ্টি দেখে আমি অনুশোচনায় দগ্ধ হলাম। মনে হলো তার এই খুঁড়িয়ে চলা আর ভাঙা হাতের জন্য আমিই দায়ী। পরক্ষণেই সে আমার দিকে তাকিয়ে মৃদু মৃদু হাসল, বলে, আপনাকে নিতে এসেছি। কত দূরে সে আমাকে নিয়ে যাবে আমি জানতাম না, তবু আমার প্রতিটি রক্তকণিকা আশার ফুলঝুরি হয়ে উঠল। কারণ তার চোখের দৃষ্টি দেখে মনে হলো সে যেন কৃতজ্ঞতায় আমার কাছে নিজেকে বিক্রি করে দিতে চায়। কিন্তু আমি তো কৃতজ্ঞতা চাইনি। আমি যা চেয়েছিলাম আমি তা
মুখ ফুটে বলতে পারতাম না। তবু দিনে দিনে আমরা ঘনিষ্ঠ হয়ে উঠলাম। ক্যামেলিয়া ফুলের মতো উজ্জ্বল সেই আলোকিত কিশোরীর চোখে আমি জানি না কিসের ছায়া আবিষ্কার করেছিলাম। শুধু জানি একটি রজনীগন্ধার বনের ওপর দিয়ে সন্ধ্যার বাতাসের মতো আমাদের দিনগুলো এক অভাবনীয় রোমাঞ্চের মধ্যে কেটে গিয়েছিল। আমি কি সায়ন্তনের চেয়ে আরো বেশি কিছু চেয়েছিলাম? তা না হলে আমি একটা ক্ষীণ সন্দেহের মধ্যে দুলতাম কেন? অথচ আমি তখন রাতারাতি শালট শহরের হিরো হয়ে গেছি। দময়ন্তীর বাবা, অ্যাকাউন্টস অফিসের হেমনাথ বাবুও আমাকে স্নেহের চোখে দেখতে শুরু করেছে। তবু আমি সায়ন্তনকে ভয় পেতাম। অথচ আমরা দুই বন্ধুই কেউই কারোর কাছে মনের দরজা খুলে দিতে সাহস পেতাম না। অহংকার আমার কানে কানে বলতো, অনিমেষ, তুমি দময়ন্তীকে অসম্মানের জীবন থেকে বাঁচিয়েছ, তার উপর সায়ন্তনের কোনো অধিকার নেই। আমি মনে মনে প্রশ্ন করতাম, নিষ্পত্র বৃক্ষের মতো সায়ন্তনের সমস্ত রুক্ষতা দময়ন্তী কাছে এলেই কেন সবুজ পাতায় ঝলমল করে ওঠে? সেদিন আমি তাই দময়ন্তীকে স্পষ্ট করে কিছু বলতে চেয়েছিলাম। আমি নিষ্ঠুরের মতো সায়ন্তনের সামনেই হয়তো মুখ ফুটে কিছু বলতাম। প্রতিদিনের মতো অপূর্ব এক মুগ্ধতার মধ্যে আমরা তিনজনে সেদিনও নেশারি নদীর সেই কংক্রিটের পোলের ওপর দিয়ে হেঁটে চলেছিলাম। আমি, দময়ন্তী, সায়ন্তন। দময়ন্তীর বাঁ হাত তখন ভালো হয়ে গেছে। ও হঠাৎ সায়ন্তনের কোমরে বাঁধা মিথুন চামড়ার খাপটা বাঁ হাতের আঙুলে ছুঁয়ে হাসতে হাসতে বললে, এটা কাকে খুন করার জন্যে? রুক্ষ সায়ন্তন বলে উঠল, নিজের বুক চিরে কাউকে যদি হৃৎপিণ্ডটা তুলে দেখাতে হয় সেজন্যেই। দময়ন্তী তার কথা হেসে লুটিয়ে পড়ল। আর ঠিক সেই মুহূর্তে আমি দেখলাম প্রচন্ড বেগে একখানা খুনি চোখ নীল রঙের গাড়ি অন্ধের মতো ছুটে আসছে। নেশারি নদীর শীর্ণ পোলের ওপর দাঁড়িয়ে নিমেষের জন্য আমি বিমূঢ় বোধ করলাম, কারণ ওই নীল গাড়িখানাকে আর একদিন জর্জ মার্কেটের রাস্তায় আমাদের দিকে ছুটে আসতে দেখেছিলাম। যেন কোনো চোরাই মাল নিয়ে পালাতে চায়, কিংবা কে জানে, হয়তো আমাদের কোনো একজনকে। এক মুহূর্ত দেরি হলে এই গাড়িটা দময়ন্তীকে চাকার তলায় পিষে ফেলত। তার শরীরকে ছিন্ন ভিন্ন করে তার রক্তের ঝর্ণায় সমস্ত পথ রাঙিয়ে দিয়ে যেত। আমি তাই পলকের মধ্যে তাকে বাঁচাবার জন্য সজোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। আমি তাকে বাঁচাতে চাইলাম। আর সঙ্গে সঙ্গে সায়ন্তন চিৎকার করে উঠল, অনিমেষ! আমার মাথা ঘুরছে তখন। আমি টলছি। আমি জানি না দময়ন্তীকে আমি বাঁচাতে পেরেছি কিনা। সায়ন্তন আবার বলে উঠল, কি করলি তুই অনিমেষ? আমি চমকে ফিরে তাকিয়ে দময়ন্তীকে দেখতে পেলাম না। শুধু দেখলাম সায়ন্তন মুহূর্তের মধ্যে তার নীল সোয়েটারটা খুলে আমার দিকে ছুঁড়ে দিল। আমি দু চোখ বন্ধ করলাম। আমি চোখ বন্ধ করে দেখতে পেলাম সায়ন্তনের শরীরটা নদীর বুকে ঝাঁপিয়ে পড়ল। তার 6 ফুট চেহারাটা আমার চোখের সামনে দৈর্ঘ্য হারাতে হারাতে একটা ছোট্ট বিন্দুতে হারিয়ে গেল। আমি তখনও আতঙ্কের উৎকণ্ঠায় থরথর করে কাঁপছি। আমি তখনও ঠিক বুঝতে পারছি না আমি কি করেছি, কিংবা বুঝতে পারার ফলেই আমার দু চোখ ঠেলে জল এলো। আমি ছোট্ট শিশুর মতো হাউ হাউ করে কেঁদে উঠলাম। আমি পোলের ধারের খাটো রেলিং থেকে ঝুঁকে নিচে, অনেক নিচের নেশারি নদীর আলোমাখা কালো কালো ঢেউয়ের দিকে তাকালাম। আমি দময়ন্তীকে খুঁজলাম। আমি সায়ন্তনকে খুঁজলাম। আমি পাগলের মতো কংক্রিটের পোল থেকে ছুটে নেমে গেলাম, নেশারি নদীর তীরের দিকে ছুটে গেলাম। সেই মুহূর্তে সাঁতার জানি না বলে নিজেকে আমার একেবারে একেবারে মূল্যহীন মনে হলো। সে এক দুঃসহ যন্ত্রণা। আমার চোখের সামনে আমি দুটি মৃত্যু দেখতে পাচ্ছি, দুটি অবধারিত মৃত্যু। নেশারি নদীর জোয়ার জলে কালো কালো ঢেউ তখন ফুলে ফেঁপে উঠছে। তার মধ্যে দুটি মানুষ তলিয়ে যাচ্ছে। একজন আমার স্বপ্ন, আর একজন আমার সহায়। একজন আমার আশা, আর একজন আমার একমাত্র ভরসা। আমার পায়ের তলার মাটি, আমার মাথার উপরের আকাশ। তীরে দাঁড়িয়ে আমি তন্ন তন্ন করে ওদের খুঁজলাম। পোলের ওপরের আলো এসে পড়েছে জলে। সেই ক্ষীণ আলোয় আমি হঠাৎ দুটি মাথা দেখতে পাচ্ছি। একটি মাথা ডুবে যাচ্ছে, আবার দুটি মাথাই ভেসে উঠছে। একবার তারা পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে,
আবার কাছে আসছে, অনেকক্ষণ, অনেকক্ষণ, কতক্ষণ আমি আজও জানি না। আমি আনন্দে আত্মহারা হয়ে ছুটে গেলাম। সায়ন্তন উঠে আসছে, দময়ন্তীর অচৈতন্য শরীরটাকে টানতে টানতে বয়ে নিয়ে আসছে, ক্লান্ত অবসন্ন শরীরে ধুঁকতে ধুঁকতে উঠে আসছে। আমি ছুটে গেলাম, আমি খুশিতে উচ্ছল হয়ে উঠলাম। দময়ন্তী বেঁচে আছে, সায়ন্তন বেঁচে আছে। আনন্দে আমার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। আমি ভাবলাম, কৃতজ্ঞতার মূল্য হিসেবে আমি সায়ন্তনকে সব সব দিতে পারি। না, আমরা পারি না। কৃতজ্ঞতার প্রতিদান হিসেবে মানুষ বোধহয় অনেক বেশি মূল্য চায়। তা না হলে সায়ন্তন অমন মুগ্ধের মতো দময়ন্তীর মুখের দিকে তাকাতে শুরু করবে কেন? দময়ন্তী কেন সায়ন্তনের সঙ্গ পেলেই এমন উচ্ছল হয়ে উঠবে? আমার সন্দেহ হলো, বুক চিরে হৃৎপিণ্ডটা তুলে দেখানোর কথা হয়তো নিছক রসিকতা নয়। আমি তাই হঠাৎ একদিন আবিষ্কার করলাম, সায়ন্তনকে আমি ঈর্ষা করতে শুরু করেছি, সায়ন্তনকে আমি ঘৃণা করতে শুরু করেছি। আমি তখন এক বিচিত্র যন্ত্রণায় জ্বলছি। সেই প্রথম আমি সায়ন্তনকে নির্জনে ডেকে নিয়ে গিয়ে নিষ্ঠুরের মতো মুখ ফুটে বললাম, সায়ন্তন, আমি দময়ন্তীকে ভালোবাসি। সায়ন্তন ধীরভাবে শুনল, চোখ বুঝল, চোখ খুলল। তারপর দীর্ঘশ্বাস ফেলে বললে, আমিও যে ভালোবাসি অনিমেষ। আমি পাগলের মতো বললাম, কিন্তু দময়ন্তী, সে তোকে ভালোবাসে? না, ভালোবাসে না। সায়ন্তন মাথা নিচু করে বললে, জানি না। আমি বললাম, আমি তার ইজ্জত বাঁচিয়েছিলাম, তার সম্মান। ভেবে দেখ সায়ন্তন, যদি তাকে আজ অসম্মানের বোঝা বয়ে বেড়াতে হতো, তার জীবন বাঁচানোর জন্য সে তোকে ঘৃণা করত। সায়ন্তন হাসল, বলে, জীবন বাদ দিয়ে সম্মানের দাম কতটুকু রে অনিমেষ? তুই তুই তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলি, আমি তার জীবন বাঁচিয়েছি। ভেবে দেখ, তার জীবন না বাঁচালে আমরা আজ কাকে ভালোবাসতাম? আমি তার যুক্তিতে কান দিলাম না, শুধু বললাম, এভাবে চলতে পারে না, এর একটা মীমাংসা করতেই হবে সায়ন্তন। আমরা দুজনে একদিন একই সঙ্গে দময়ন্তীর কাছে গিয়ে হাজির হলাম। আমরা তিনজনে গিয়ে বসলাম আমাদের জর্জ মার্কেটের চায়ের দোকানটায়। আমাদের উত্তেজিত মুখ দেখে দময়ন্তী কি বিস্মিত হয়েছিল। আমরা বললাম, দময়ন্তী, আমরা স্পষ্ট উত্তর জানতে চাই, তুমি কাকে ভালোবাসো? দময়ন্তী বিষণ্ণ করুণ দুটি চোখ তুলে বিহ্বলভাবে একবার আমার মুখের দিকে তাকালো, একবার সায়ন্তনের মুখের দিকে। আমার মনে হলো, ভিতরে ভিতরে ও যেন যন্ত্রণায় অস্থির হয়ে পড়েছে। বুক ঠেলে বেরিয়ে আসা একটা অসহ্য ব্যথাকে চাপা দিতে গিয়ে ওর দু চোখ জলে ভরে এলো। আমি তবু বললাম, উত্তর দাও দময়ন্তী। আর সায়ন্তন তার দিকে এক টুকরো কাগজ এগিয়ে দিল, বলল, উত্তর চাই। মাথা নিচু করে কাগজের টুকরোটা টেনে নিল দময়ন্তী, কি যেন ভাবল। তারপর ধীরে ধীরে তার উত্তর লিখে কাগজটা ভাঁজ করল। উত্তর জানার জন্য আমরা উৎসুক হয়ে উঠলাম। সম্মান বাদ দিয়ে জীবনের দাম কতটুকু, কিংবা জীবন না থাকলে সম্মান অর্থহীন কিনা। আমরা জানতে চাইলাম, দময়ন্তী কাকে ভালোবাসে, জীবন না আত্মসম্মান, সায়ন্তন না অনিমেষ? দময়ন্তী ততক্ষণে কাগজের টুকরোটা জর্জ মার্কেটের সেই চায়ের দোকানের টেবিলের ছাইদানি চাপা দিয়ে রেখে নিঃশব্দে বেরিয়ে গেছে। আমরা দুজনেই কাগজটার দিকে তাকিয়ে রইলাম, উৎসুক, অথচ প্রচন্ড একটা ভয়, যেন এখনই আমাদের যে কোনো একজনের সমস্ত স্বপ্ন, সব আশা ধূলিসাৎ হয়ে যাবে, যেন আমরা এখনই পরস্পরের শত্রু হয়ে উঠব। আমরা উৎসুক হয়ে উঠলাম একটি প্রশ্নের উত্তর জানার জন্যে, দময়ন্তী কাকে ভালোবাসে, কোন কৃতজ্ঞতার প্রতিদান দিতে চায় দময়ন্তী? আমি সায়ন্তনকে বললাম, তুই খোল, খুলে দেখ কি আছে। সায়ন্তন হেসে বললে, আমার সাহস নেই, তুই তুই দেখ অনিমেষ। আমি ভয় ভয়ে এই কাগজের টুকরোটা টেনে নিলাম, আমার হাত থরথর করে কাঁপল। আমি ভাঁজ খুললাম, খুলে পড়লাম কাগজের লেখাটুকু। তারপর টুকরোটা সায়ন্তনের দিকে এগিয়ে দিলাম। শুধু একটি লাইন, একটি লাইনই লেখা ছিল সেই কাগজের টুকরোয়। লেখা ছিল, কৃতজ্ঞতার চেয়ে প্রেম অনেক অনেক বড়। শেষ হলো রমাপদ চৌধুরীর লেখা এই গল্প দুবার বাঁচা।
আমি রমাপদ চৌধুরীর লেখাও আগে পাঠ করেছি, চ্যানেলে রয়েছে। আপনারা যদি ওনার লেখা গল্প শুনতে চান তাহলে আমার চ্যানেল থেকে শুনতে পারেন। যদি আমার পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।